কখনো কাউকে নেবুলাইজ করতে হয়েছে? কেউ নেবুলাইজ হয়েছ? তুই হয়েছিস, ওকে ওকে, ও আরও হয়েছে, ঠিক আছে। তো ইটস প্রেটি কমন, রাইট? তো ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন রিজনস ফর ভিজিট, এমার্জেন্সি ভিজিট, যে বাচ্চারা যাচ্ছে। And there is one thing that after COVID, there has been a significant increase in the incidence of asthma. Okay, in not only in the urban sector but also in the rural sector. Okay, and there are many hypotheses for that. We'll come to that. So, what is the definition? How do you define asthma? একটু কাশলো, আমি কি অ্যাজমা ডায়াগনোসিস করে দেবো তাকে? বা সে রেকারেন্ট কাফ নিয়ে আসছে, তাকে কি আমি অ্যাজমা ডায়াগনোসিস করবো? করবো না। এটা সাউন্ডটা একটু কমা না, কোথায় গেল প্রিয়াঙ্কা, কোথায় সাউন্ড কমা একটু। তো সো দেয়ার আর টু কম্পোনেন্টস ইন অ্যাজমা, যেটা আমাদের এস্টাবলিশ হতেই হবে। ইট হ্যাজ টু গেট এস্টাবলিশ দিস টু কম্পোনেন্টস, আদারওয়াইজ ইট ইজ নট অ্যান অ্যাজমা। তো সেটা কি? ক্রনিক এয়ারওয়ে ইনফ্লেমেশন। সো ইটস আ ক্রনিক প্রসেস, ইটস নট আ সিঙ্গল ইভেন্ট, ইটস আ ক্রনিক প্রসেস। Chronic airway inflammation and increased airway hyperresponsiveness. এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে নর্মালি যে জিনিসগুলো আমার এনভায়রনমেন্টে আছে, সাপোজ দেয়ার আর ভাইরাসেস, ব্যাকটেরিয়াস, ডাস্ট, মেনি থিংস আর দেয়ার, বাট ওয়াই আমার অ্যাজমা হচ্ছে তো অন্য কারোর হচ্ছে না? ঠিক আছে, তো আছে, সবাই হোলি খেলেছো, ভালো করে খেলেছো, তার মধ্যে কিছু মানুষের আবিরে হাইপার সেন্সিটিভিটি হতে পারে, কিছুর হবে না। তো তার মানে ইনক্রিজড এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস বা রেসপন্সিভনেস। তাহলে এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস ইজ আ কম্পোনেন্ট, এক নম্বর। অ্যান্ড ওয়াই ইট ইজ, অ্যান্ড হোয়াট ইজ ইট লিডিং টু? ইট ইজ লিডিং টু ক্রনিক এয়ারওয়ে ইনফ্লেমেশন। তাহলে এই দুটো কম্পোনেন্ট একটা আমার কাছে থাকতেই হবে। বেসিক জিনিস হচ্ছে ইনফ্লেমেশন। ইনফ্লেমেশন তোরা সবাই পড়েছিস, কি হয় বল? হোয়াট আর দ্য লাইক ক্লিনিক্যালি কি আমরা ক্যারেক্টারিস্টিক্স পাই একটা ইনফ্লেমেশনের? নাও ইম্যাজিন অল দিস in respect to this respiratory epithelia. সেখানে হচ্ছে, সেখানে তো আমরা কালারটা দেখতে পাচ্ছি না, আর কি দেখতে পাবো? ইডিমা হতে পারে, ইডিমা, আর কি হতে পারে? সিক্রেশন, ইনক্রিজ সিক্রেশন হবে, তাহলে মিউকাস সিক্রেশন বেড়ে গেল। আর কি হবে? ব্রঙ্কো কনস্ট্রিকশন, ভেরি গুড। হ্যাঁ, তাহলে এইগুলো হচ্ছে আমাদের বেসিক মানে একটা প্যাথোলজি। এবার হাউ ইট ইজ ম্যানিফেস্টিং? ইট ইজ ম্যানিফেস্টিং অ্যাজ রেকারেন্ট কাফ, হুইচ ইজ ড্রাই কাফ, ড্রাই ইন নেচার। উইজ, ছোট্ট বাচ্চারা আসবে দেখবি রেকারেন্ট উইজ নিয়ে আসছে, এদিকে হাসছে কিন্তু ভিতর একদম মাও বলবে সাই 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 করছে। সো হোয়াট ইজ দিস সাই সাই? সাই সাই ইজ বেসিক্যালি উইজ। ঠিক আছে, দেখবি বলবে সারাদিন খেলে বেড়াচ্ছে, রাতের দিকে উইজ হচ্ছে, সো রেকারেন্ট উইজার্স, রাইট? আচ্ছা, তার সঙ্গে আর কি হতে পারে? চেস্ট টাইটনেস হতে পারে। অ্যান্ড ইট ইজ দ্য সিমটমস আর ভেরিয়েবল। এটাও একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, যে সকালবেলা উঠলো চলছে, ঠিক আছে, কাশি হচ্ছে, আবার বাই আফটারনুন ইজ গুড। তারপর আবার সন্ধ্যার দিক থেকে আবার যেই টেম্পারেচার একটু ড্রপ করলো, কি মেবি যে ডাস্ট পার্টিকেলস আছে তার একটু ডেন্সিটি বাড়লো এয়ারে, আবার কিন্তু তার আরেকটা সিমটমস তাদের আসছে। হ্যাঁ, ওকে। অ্যান্ড দিস ইজ এক্সপিরেটরি এয়ারফ্লো লিমিটেশন। এক্সপিরেটরি পার্টে হবে, ইন্সপিরেশনে নট আ ভেরি like it's not a problematic thing, but during expiration there will be a airway limitation. Chalo. So there are different phenotypes. We divide asthma as they come. Like, so one is allergic asthma, which is very common. It generally starts with a family history of asthma or atopy or any kind. Like there may be food allergies, drug allergies, there may be some different kinds of allergies, allergic rhinitis, all those things. So it can be associated with, it is associated with allergy. Okay, and if we do a sputum test, we can find eosinophilic infiltration in the sputum. Okay, and it responds very well to inhaled corticosteroid. ICS মানে হচ্ছে inhaled corticosteroid treatment, যেটা আমরা ইনহেলার বলি নর্মালি, রাইট? আর তার সঙ্গে হতে পারে একটা নন অ্যালার্জিক অ্যাজমা।
So what is that? এখানে যদি আমি sputum করি, it is not associated with allergy. It is happening by some different mechanism. There is inflammation, but it is not associated with allergy. Okay, and সেখানে যদি আমি sputum করি, you will get a neutrophilic. It may be neutrophilic, it may be eosinophilic. ঠিক আছে, তো এরকম আমরা পাবো. It is less responsive to inhaled corticosteroids. Okay, because it is not associated with asthma, allergy. Acha. Then I told you that recurrent wheezer, so there are some below 3, generally they come whenever there is a viral infection, there is wheeze. So we call them recurrent wheezers. Okay, that is one. Generally they come below 3 years of age. And then there is chronic asthma, which is associated with allergy. So asthma which is associated with allergy or atopy, and there is a very good family history of atopy, they are the most important type that will later go towards adulthood and they will be persistent. কারণ তাদের অ্যালার্জিটা থেকেই যাচ্ছে, তো অ্যালার্জি it will persist till adulthood. আচ্ছা, then according to management pattern we divide asthma like easy to control. আমি দিলাম ইনহেলার দিলাম, সুন্দর সেরে গেল, easy to control. Then difficult to control, আমি ইনহেলার দিচ্ছি তাতেও নট রেসপন্ডিভ, তাতেও রেসপন্ড করছে না. দেন ফ্রিকুয়েন্ট এক্সারবেটার্স, হ্যাঁ, তার মানে আমি ইনহেলার দিচ্ছি, তারা রেসপন্ড করছে, বাট আবার একটা এক্সাজারবেশন হয়ে যাচ্ছে. হ্যাঁ, অ্যান্ড দেন রিফ্র্যাক্টরি. হোয়াট ইজ রিফ্র্যাক্টরি? যে আমি দিয়ে যাচ্ছি বাট কোনো রকম রেসপন্স আমার করছে না. সো অ্যাকর্ডিং টু ম্যানেজমেন্ট প্যাটার্নস উই ডিভাইড অ্যাজমা লাইক দিস. ওকে, and then there is severity. So one can be intermittent or can be, suppose someone has asthma only during the winter period. So his time is from Diwali to Holi. Diwali শেষ হলো, সব চারিদিকে পটকা টটকা ছিল, সে কাশতে শুরু করলো, উইন্টার টাইমটা চললো তার পুরো সিজনাল, তারপর আবার হোলি পর্যন্ত এসে তারপর তার আবার শেষ. হ্যাঁ, তো 3 months মোটামুটি তাদের একটা চললো. বা ইট ক্যান বি ডিউরিং রেনি সিজন, সেম গ্রীষ্মকালটা ভালো থাকে, ঠিক বৃষ্টি পড়তে শুরু করলো, আবার হাঁচি কাশি এসব শুরু হলো, উইজিং ফর লাইক লিটল বেবিজ উইজিং শুরু হলো, আবার তারপরে আফটার আ সার্টেন টাইম যেই বর্ষার কেটে গেল আবার তারা ঠিক আছে. ইট ক্যান বি সিজনাল, ইট ক্যান বি ইন্টারমিটেন্ট and can be persistent. That is সারা বছর, throughout all seasons, throughout every time is there, and it is divided as mild, moderate, severe. Now according to control, again it is according to the response to the standard therapy. Okay, it is well controlled, partly controlled and uncontrolled. তো এইভাবে আমরা ডিভাইড করব. লিখিস না, সব আছে বাবু, সব আছে, এভরিথিং ইজ দ্যাট, ইউ ক্যান রাইট দ্য পয়েন্টস, জাস্ট ওনলি দ্যাট. আচ্ছা, তো এটিওপ্যাথোজেনেসিস কি হচ্ছে, অলরেডি সেড কি there are certain risk factors that I told you, that parental asthma. So if these are there, that means it will go towards a persistent asthma if these factors are there. So parental asthma, বাবা মায়েরই asthma আছে, বাচ্চার asthma persist করবে. আচ্ছা, then allergy, atopic dermatitis, any kind of allergy, it can be atopic dermatitis, allergic rhinitis, all these. ঠিক আছে, এগুলো সব অ্যাজমার ভাই, এরা এগুলো সব ভাই ভাই. তো এরা যদি থাকে it will persist till adulthood. Okay, then male gender, low birth weight, in fact obesity is also very important factor here. Acha, then what are the triggers? Now triggers can be anything for anyone. Okay, it can be indoor allergens like animal danders. হ্যাঁ, বাড়িতে কুকুর আছে, হয়তো কুকুরের সঙ্গে একটু খেলাধুলো করলো, যে ফার যে ডান্ডারটা ছিল, যে এটা ছিল, সেখান থেকে এলো. ডাস্ট মাইটস ভেরি কমন, ধর শীতকালে যেগুলো ইউজ হয়, শীতের যে ধর মানে কমফোর্টার্স অ্যান্ড অল দোজ থিংস যেগুলো আমরা ইউজ করছি, ব্ল্যাঙ্কেটস সব থেকে ইন্টারেস্টিং, ব্ল্যাঙ্কেটস এবার প্রচণ্ড ধুলো ধরছে, তো সেই পার্টটা ওটা রাখা ছিল. Now when it comes out with all those dust mites and everything, that leads to that's a potent allergy, like asthma triggers. Then it can be outdoors, what all different kinds of pollens, seasonal molds. Acha, then air pollutants, different kinds of air pollutants, আর কি বলবো আলাদা করে, তো সবসময়ই পলিউশন, হ্যাঁ সবেতেই তো, বাট something like tobacco smoking,
এটা মাথায় রাখ, বিকজ ওয়েল উই টেক হিস্ট্রি উই হ্যাভ টু আস্ক দ্য পেরেন্টস কি বাড়ি থেকে কেউ স্মোক করে, কেন এটা ট্রিগার হচ্ছে। ওকে, কার্পেটস যেখানেই ধুলো ধরবে, ইনফ্যাক্ট সফট টয়েস, বাচ্চারা খেলে প্রচণ্ড সফট টয়েস নিয়ে, তো ইট captures the dusts, okay, and then strong or noxious odors, তো ইনফ্যাক্ট পারফিউম থেকেও ট্রিগার হতে পারে অ্যাজমা। সো দিজ আর ট্রিগার্স। Occupational like occupational things, suppose a veterinary doctor, he is always with the animals, or some animal farm workers, তাদের সবসময় তো একটা এক্সপোজার হচ্ছে। মাইন ওয়ার্কার্স, যাদের সবসময় হয়তো এই যে রোডে যারা কাজ করে, প্রচণ্ড ডাস্ট, তো সেই জায়গাটা আমাদের দেখতে হবে। হ্যাঁ, তো অকুপেশনাল এক্সপোজার হতে পারে, অ্যান্ড দেয়ার আর কোমরবিড কন্ডিশনস, এইগুলো হচ্ছে অ্যাজমাদের ভাই। তো সেটা কি না, অ্যালার্জিক রাইনাইটিস, সাইনোসাইটিস অ্যান্ড GER, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স। নাও GER এর সঙ্গে অ্যাজমার খুব অদ্ভুতই ভাই ভাই সম্পর্ক। কি হতে পারে দেখবি, অ্যাজমাতে কি হয়, ইউ আর কাফিং, and cough also stimulates the vomiting center or the reflux one, তো আমার কি ওটাকে কি বলে, CTZ বলে ওটাকে। হ্যাঁ, তো তাহলে কাশতে কাশতে একদম টিপিক্যাল হিস্ট্রি দেবে যে এত কাশছে, কাশতে কাশতে বমি চলে আসছে, কাশতে কাশতে ওয়াক করে দিচ্ছে, এটা একটা রিফ্লাক্সের কারণ। অলসো while we are treating asthma we are treating with beta agonists, beta 2 agonists, that is also working in the smooth muscles, also causing GER। তো তাহলে ট্রিটমেন্ট ইনডিউসড হতে পারে, আমি বারবার করে সালবুটামল নিচ্ছে, তো তার জন্য হতে পারে। তো বোথ ওয়ে, সো অলসো দ্য ডিজিজ প্রসেস, অলসো ডিউ টু দ্য সাইড এফেক্টস অফ মেডিসিনস, এটা হতে পারে। দেন সাম drugs like aspirin, beta blockers, obviously that will cause bronchoconstriction, okay, চল। সো প্যাথোজেনেসিস আমরা অলরেডি একটু আগে ডিসকাস করছিলাম যে, সো উই হ্যাভ দিস এয়ারওয়ে অবস্ট্রাকশন। তাহলে এয়ারওয়ে কি দিয়ে অবস্ট্রাক্ট হচ্ছে, এয়ারওয়ে তিনটে জিনিস দিয়ে অবস্ট্রাক্ট হবে। It will be obstructed with 3 components. Number 1 is the edema and inflammation of mucous membrane. We discussed that, যে আমার mucus secretion বেড়ে যাবে because of the inflammatory process. Then there is excessive secretion mucus, and there is edema of the airways, okay, and also the spasm of smooth muscles of bronchus. তো এই তিনটে কম্পোনেন্টে আমার এয়ারওয়ে অবস্ট্রাকশন হচ্ছে। Now the obstruction is diffuse, that means it involves the whole lungs, but it's not uniform. একই রকম ভাবে সব জায়গায় অবস্ট্রাকশন নেই, কিছু জায়গা খোলা আছে, কিছু জায়গা অবস্ট্রাক্টেড আছে, ওকে। And there is tissue eosinophilia, and also there are interleukins that is involved, okay. আচ্ছা, তো দেখো এই যে এই জায়গাটা, now this is suppose a pollen or something, any kind of allergen which is coming inside, and then it is being taken by এই ছবিটা ভালো, it is being taken by the dendritic cells in the tissue. Now it is going to activate the helper T cells. একটু জটিল, বাট ঠিক আছে, খুব জটিল না। তো সেখান থেকে আর কি একটা, তো এই একটা ইন্টারলিউকিনস গেটিং রিলিজড, বিভিন্ন অনেক রকমের সাইটোকিনস, different types of interleukins, they are coming out, and then there is plasma cell which is getting activated. Now it is like releasing this IgE. This is immunoglobulin which is involved, okay, and that is going towards mast cell, সেখান থেকে আমার এই যে হিস্টামিন, লিউকোট্রিজ, এগুলো কিন্তু পোটেন্ট ব্রঙ্কোকনস্ট্রিক্টরস। হ্যাঁ, সো ইট ইজ ক্রিয়েটিং অলমোস্ট লাইক আ সাইটোকাইনস, একদম স্টর্মের মতো একটা হয়ে যাচ্ছে। And then see IL-5 is very important, okay. So then it is coming towards eosinophil, it is also doing. So mast cell, eosinophil, plasma cell, T helper, all kind of সব চলে এসছে, সব আর্মি যত রকমের আসতে পারে, নেভি, আর্মি সব চলে এসছে, এয়ারফোর্স, কেউ বাকি নেই, হ্যাঁ, অ্যাজমা করার জন্য। আচ্ছা, তো দেখো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ আ নর্মাল এয়ারওয়ে, এই জায়গাটা, অ্যান্ড দিস ইজ দ্য স্ট্রাকচার অফ অ্যাজমা। তাহলে দেখো এই জায়গাটাতে মিউকাস লেয়ারটা কত মোটা হয়ে গেছে, হ্যাঁ না। আচ্ছা, এখানে এই যে পুরো যে এই পার্টটা, এই জায়গাটাতে আমরা দেখো কত মাইক্রোফেজেস, মানে এই জায়গাটা ল্যামিনা প্রোপ্রায়া, হ্যাঁ, সেই জায়গাটাতে কত ইনফিল্ট্রেশন হয়ে গেছে, প্রচুর আর্মি ঢুকে গেছে, যুদ্ধ হবেই, ঠিক আছে না। তো এখানে দেখো কত মাইক্রোফেজেস, হ্যাঁ। দেন স্মুথ মাসেল দেখো হাইপারট্রফিড হয়ে গেছে। এখানে একটা খুব ইন্টারেস্টিং পার্ট হয়, এই যে ঋত্বিকের একটু কাশি হলে ঋত্বিক কি নেয়, বিটা অ্যাগনিস্ট নিয়ে নেয়, ও বলেছে,
একটু আগে, হ্যাঁ, যে আমরা লিভোলিন নিয়ে নিই, তাতে কি হলো, তাহলে স্মুথ মাসেল কন্ট্রাক্ট হয়েছিল, আমি বিটা অ্যাগনিস্ট নিয়ে নিলাম, স্মুথ মাসেল আবার রিলিজ হয়ে গেল, তো আই এম হ্যাপি যে আমার কাশি হচ্ছিল, কাশি কমে গেল। কিন্তু এই ইনফ্ল্যামেশনটা কি ঠিক হলো? ইনফ্ল্যামেশন ঠিক হলো না, তাহলে কি করবি? তাহলে শুধু বিটা অ্যাগনিস্ট নিলে হবে না তো, আমাকে প্রিভেন্টারও নিতে হবে, আমি আসবো ওটাতে পরে। বাট সামথিং ইন্টারেস্টিং হ্যাপেন্স ইন অ্যাডাল্টস মোস্টলি, কারণ বাচ্চাদের তো বাবা মা টেক কেয়ার করে, অ্যাডাল্টসরা কি করলো, ঠিক আছে, যে আমি বারবার করে এই বিটা অ্যাগনিস্ট নিতে 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 আস্তে 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 আস্তে, বাট আই এম নট টেকিং কেয়ার অফ দ্য ইনফ্লামেশন পার্ট। নাও দিস স্মুথ মাসেলস আর গেটিং রিমডেলড, হ্যাঁ, আর এটা কন্ট্রাকশন একদম পার্মানেন্টলি অবস্ট্রাকশন হয়ে যেতে পারে এটাতে, ঠিক আছে। তাহলে যখনই আমরা নেব, উইল নট গিভ অনলি সাবা, দ্যার ইজ আ প্লেস ফর দ্যাট, আমি বলবো এটা, ঠিক আছে। তো তাহলে আমাদের দেখো এই লেভেলে হয়েছে, এই লেভেলে হয়েছে, আর এই তিনটে লেভেলে, এই জায়গাটা পুরো হাইপারট্রফিড, এই জায়গাটা, হ্যাঁ, অ্যান্ড দেখো আরও কত এখানে গ্ল্যান্ডসগুলো এক্সেসিভ বেড়ে গেছে, তো এইভাবে পুরো জায়গাটা দেখছো এয়ারওয়েটার পুরো একটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর যেটা হয়তো এরকম ছিল এয়ারওয়েটা, এটা একদম কনস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে, উইথ দিস থ্রি লেয়ার্স বিং হাইপারট্রফিড অ্যান্ড ইনক্রিজ প্রোডাকশন অফ স্পুটাম। হ্যাঁ, এই জায়গাটা বোঝা গেছে, সবাই বুঝতে পেরেছে? ঠিক আছে, হ্যাঁ, তো এটাই আমি বলছিলাম, দেখো বাইফেজিক রেসপন্স টু অ্যালার্জেন। তাহলে আমি যাচ্ছিলাম, সুন্দর বোলপুর স্টেশন গেলাম আমি, হঠাৎ করে দেখলাম আরে বাপরে, ছাতিম গাছে প্রচুর ফুল, নাও ছাতিম ফুলের পোলেন ইজ আ পোটেন্ট ব্রঙ্কোকনস্ট্রিক্টর, হ্যাঁ, তাহলে আমার সঙ্গে সঙ্গে একটা কাশি এলো, সঙ্গে সঙ্গে একটা অ্যালার্জি অ্যাক্টিভেট হলো, কত মিনিটে? বাই 10 মিনিটস, ঠিক আছে। তাহলে 10 মিনিট আমি কি করলাম, এই যে দেখো আমি দিস ফেজ ইজ ইনহিবিটেড বাই বিটা টু অ্যাগনিস্ট, ওই গল্পটাই, হ্যাঁ। কিন্তু এটাতে কি হলো, আমি তো এটা নিলাম না, কোনো তো ইনফ্লামেশনটাকে ঠিক করার জিনিস নিইনি, সো দের ইজ আ লেট ফেজ, তাহলে তুমি ওখানে বিটা টু অ্যাগনিস্ট নিয়ে ঠিক হয়ে গেলে, তারপরে কিন্তু ভিতরে ভিতরে আমার inflammation is going on now after 3 to 4 hours and it peaks at 8 to 12 hours, এবার কখন? একদম রাত্রি 12টা, আবার হঠাৎ করে আর দম পড়ছে না, বোঝা গেছে? সো এইটা কি, এই জায়গাটা কেন হচ্ছে, দিস ইজ বিকজ অফ দ্য ডিলেড রিলিজ অফ দ্য সাইটোকিনস। ও একবারে যুদ্ধ ছেড়ে দেয়নি তো, ও বসেছিল, আচ্ছা ঠিক আছে। তো তারপরে এখানে দেখো কি করেছে, এই জায়গাতে মাসেলস সব এই জায়গাটাতে এমন করে সাইটোকিন স্টর্ম একটা তৈরি করেছে যে এই জায়গাটা আমার কিছুতেই আর কিছু ঠিক করা সম্ভব না। এইখানে যদি আমি বিটা অ্যাগনিস্টও নিয়ে নিই, ইট উইল নট ওয়ার্ক। তখন আমাকে কি করতে হবে, কি করে সবাই এমার্জেন্সিতে চলে যায়, নেবুলাইজ করে বুডেসোনাইড দিয়ে, ঠিক আছে। আচ্ছা, বাট এনিওয়ে, সো দিস ফেজ প্রেজেন্টস অ্যাজ ক্লিনিক্যাল অ্যাজমা। এই জায়গাটা যে লেট ফেজটা যে চলছে, এখানটাতে কেউ কিছু বুঝতে পারে না, এখানটাতে লেট ফেজে আমার অসুবিধা হয়, তো এইখানটা আমার দেখতে হবে। So what are the clinical features? Clinical features are recurrent wheeze, recurrent dry cough, as I said, then recurrent breathlessness, then activity induced cough. এমনিতে সবই ঠিক ছিল, যেই 3 তলা সিঁড়ি উঠে গেলাম আর হাঁপাচ্ছি, কাশি হচ্ছে, কি কোথাও দৌড়ে যেতে হলো, ঠিক আছে, পিছনে পুলিশ পড়ে গেছে, ছুটছি, ঠিক আছে, ওকে। দেন নকটার্নাল কাফ, ভেরি ক্লাসিক্যাল ফাইন্ডিংস। নকটার্নাল কাফ হচ্ছে একদম ক্লাসিক্যাল ফিচার্স অফ অ্যাজমা, না আরও অনেক কিছুতেই হতে পারে, বাট অ্যাজমাতে একটা খুব ইম্পর্টেন্ট ফিচার। আচ্ছা, এটা আমাদের এই নকটার্নাল কাফ উইল হেল্প আস টু অ্যাসেস ফর দ্য সিভিয়ারিটি, অ্যাসেস দ্য ট্রিটমেন্ট কন্ট্রোল। তো সব কিছুতে আমরা যখনই আসবে রাত্রে কাশি হচ্ছে, এইটা আমরা জিজ্ঞাসা করবই করব, কে রে এটা, এই দেখো কারোর ডায়াগনোসিস হয়নি, বসে আছে, আচ্ছা ঠিক আছে। দেন টাইটনেস অফ চেস্ট, এটা হচ্ছে একটা ক্লিনিক্যাল ফিচার, ইম্পর্টেন্ট। ব্রেথলেসনেস আছে, তার সঙ্গে কি ইমোশনাল ডিস্ট্রেস, এটা বেড়ে যায়। ওয়াই? বিকজ দ্যাট হ্যাজ আ সাইকোসোম্যাটিক ইনভলভমেন্ট। এক্সাম, প্রচণ্ড টেনশন, তার উপরে শীতকাল, একদম মারাত্মক অবস্থা, হ্যাঁ, আরও কাশি, যত ভাবছি যে কি লিখবো কেসেই চলেছি, হ্যাঁ। কার হয় এটা? অনেকের হ্যাবিট কাফও থাকে। আচ্ছা, এটা হলো, এবং হঠাৎ করে খুব হেসেও ফেললাম, কি মুশকিল বলতো,
কাঁদতেও পাবি না, হাসতেও পাবি না। হ্যাঁ, হঠাৎ করে যদি জোরে হেসেও ফেললি তাহলেও প্রবলেম, তাহলেও একটা কাশি, হাসি তারপর কাশি। আচ্ছা, তো খুব ডেঞ্জারাস রোগ বাবা এটা। তো হাউ উইল উই ডায়াগনোস? So we'll diagnose as first history taking, we'll take a detailed history, এবং এই ডিটেলড হিস্ট্রি ডেফিনেটলি আমরা তো চিফ কমপ্লেন HOPI-তে আমরা যা করব, ফ্যামিলি হিস্ট্রি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড এনভায়রনমেন্টাল হিস্ট্রি এই জায়গাটাতে আমার খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে। আপনি কি কাঁচা বাড়িতে থাকেন না পাকা বাড়িতে থাকেন? আপনার বাড়িতে রিসেন্টলি পেন্ট হয়েছে? আপনি কি কার্পেট ইউজ করেন? আপনার কি পেট অ্যানিমালস আছে, পাখি আছে, কুকুর আছে? সো অল থিংস বিকাম ইম্পর্টেন্ট, অ্যান্ড ইফ ইউ ক্যান ফাইন্ড দ্য ট্রিগার এই এত ভালো হিস্ট্রি নিয়ে, দ্য এক্সামিনার উইল বি ভেরি হ্যাপি। তুই বল যে এটা ছিল না, এই রিসেন্ট বাড়িতে রং করেছে তারপর থেকে এটা হয়েছে, ও ওয়াও, ঠিক আছে। তাহলে আমরা একটা ডিটেলড হিস্ট্রি নেব, হিস্ট্রি অফ ভ্যাকসিনেশনস, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, তো এগুলো আমরা নেব। আর কি নেব? অ্যালার্জিস, ড্রাগ অ্যালার্জি, ফুড অ্যালার্জি, ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যালার্জির আমি হিস্ট্রি নেব। ফ্যামিলি হিস্ট্রি, আর কার অ্যাজমা আছে, কার COPD আছে, কার কী আছে, কী হয়েছিল, all things we have to check. Then careful physical examination. So normally if I give you like a normal well controlled asthmatic child, you will not find anything, normal থাকবে, right? But when you see them in exacerbation, there will be certain clinical features. So in faces there may be, ওই যে বললাম অ্যাজমার ভাই, কারা ছিল অ্যাজমার ভাই বল? অ্যালার্জিক রাইনাইটিস। হ্যাঁ, তো এই রাইনাইটিসের অনেক কিছু ফিকচার থাকতে পারে। অর মেবি অ্যাডেনয়েডস আছে, তার হাঁ করে নিঃশ্বাস নেয়, নাক দিয়ে নিঃশ্বাস পড়ে না। হ্যাঁ, আচ্ছা, তো এগুলো থাকতে পারে। দেন দের চেস্টে ভিজ পাবো আমি অসকালটেশনে। হ্যাঁ, অনেক সময় যেটা হয় চেস্টের আস্তে, ইফ ইট ইজ নট ওয়েল কন্ট্রোলড, দেন আমার চেস্টের ডায়ামিটার বেড়ে যেতে পারে। ইট ক্যান অলসো হ্যাভ সাম কার্ডিওলজিক্যাল কোমরবিডিটিস। হ্যাঁ, এসব থাকতে পারে। আচ্ছা, তো এগুলো আমরা করব। এরপরে হচ্ছে তোমার ইন আ ভেরি সিভিয়ার কেস, ইউ ক্যান সে লাইক একদম সিভিয়ার মানে একদমই সিভিয়ার, ইন লাইফ থ্রেটনিং কেসেস অফ অ্যাজমা ইউ ক্যান গেট পালসাস প্যারাডক্সাস ইন ফিজিক্যাল এক্সামিনেশন। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা পারফর্ম করব, আমরা পালমোনারি ফাংশন টেস্ট করব। ঠিক আছে, তো আমি এটাকে কমপ্লিকেট করব না, ইটস অ্যাকচুয়ালি লিটল বিট কমপ্লিকেটেড। এখানে ওই লাং ভলিউমগুলো পড়তে হয়, পড়েছিলি তো? কোথায়? হ্যাঁ, একদম ঠিক। তো ফিজিওলজিতে আমরা লাং ভলিউম পড়েছিলাম, এই যে এরকম দেখতে হয় এগুলো। ঠিক আছে, তো দেখো জাস্ট বি ভেরি সিম্পলি আমরা উইল টেক আ হাউ টু ডু আ স্পাইরোমেট্রি। ফার্স্ট অফ অল আমরা একটা ডিপ ইনহেলেশন নেব, অ্যান্ড দেন আমরা ফোর্সড এক্সপিরেশন করব। হ্যাঁ, ওটা একটা মাউথ পিস থাকে সেটার মধ্যে। তো এই যে ডিপ ইনহেলেশন অ্যান্ড ফলোড বাই ফোর্সড এক্সপিরেশন, এটাতে এইরকম একটা ভলিউম কার্ভ তৈরি হবে। ঠিক আছে, কম্পিউটারে হচ্ছে। তো ফ্লো ভলিউম কার্ভ যেটা হলো, তো দেখো এটা হচ্ছে নর্মাল, যে আমি এটা পুরো নিঃশ্বাসটা নিলাম, তো ছাড়লাম, জোরে ছাড়লাম, তো সাডেন একটা ফ্লোটা ইনক্রিজ করেছে, তো স্লোলি আবার কমেও গেছে। তো দিস ইজ দ্য নর্মাল ওয়ান। এখন যদি অবস্ট্রাকশন থাকে উইচ ইজ এক্সপিরেটরি এয়ার ফ্লো লিমিটেশন, তাহলে কি হবে? আমি নিয়ে তো নিলাম, এবার আমি ছাড়ছি যখন, আমার কি হবে? সাডেন একটা, আমি এই জায়গাটাতে একটা অবস্ট্রাকশন পাচ্ছি, তাহলে এই জায়গাটাকে কি বলে? এটাকে বলে স্কুপিং। স্কুপিং বলে, স্কুপিং। এই যে দেখো, আর এটা যত অবস্ট্রাকশন থাকবে তত এটা স্কুপিংটা বাড়তে থাকবে, ও ছাড়তে আর পারছে না, মানে একদম স্টিপ যেটা এখানে এরকম ভাবে ফলটা হচ্ছিল, এখানে কিন্তু হচ্ছে না। এটা দেখো বাড়ছে, ইন্সপিরেশনটা ঠিকই নিয়ে নিয়েছে, হচ্ছে না। তার মানে, এবং যেহেতু ছাড়তে পারছে না, তো দ্য ভলিউম উইল অলসো বি হোয়াট, বেশিই থাকবে। হ্যাঁ, তার মানে আমার ভলিউমটাও বেড়ে গেছে, তো উই গেট আ ওয়াইড বেস হিয়ার। আচ্ছা, এটা ফর রেস্ট্রিকটিভ লাং প্যাথোলজি থাকলে পুরোটাই চেপটে গেছে, সে নিঃশ্বাস নিতেও পারবে না, ছাড়তেও পারবে না। হ্যাঁ, রাইট। তো এই হলো আমার ব্যাপার। এবারে এখানে দুটো জিনিস আছে যেটা আমরা দেখি, একটা হচ্ছে এটা দেখা যায় না, FEV1। হোয়াট ইজ FEV1? ফোর্সড এক্সপিরেটরি ভলিউম ইন 1 সেকেন্ড, এটা আমরা মেজার করছি। অ্যান্ড FVC, তার মানে ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি। এবার এটার একটা রেশিও, এগুলো তোদের কিচ্ছু করতে হবে না, এগুলো সব মেশিন করে দেবে। ঠিক আছে, আমরা খালি দেখবো যে রেশিওটা কি আছে। তো নর্মালি কি হয়, ইফ দিস রেশিও ইজ লেস দ্যান 0.8,
তার মানে ইট ইজ সাজেস্টিভ অফ সাম অবস্ট্রাকশন, নট অ্যাজমা, সাজেস্টিভ অফ সাম অবস্ট্রাকশন, সো হাইলি পসিবলি অ্যাজমা। ঠিক আছে, এটা 1 নম্বর হলো। এবার আমি একে এখানেই ছাড়বো না, আমি এবার কি করব? আচ্ছা দেখলাম ওকে ফাইন অবস্ট্রাকশন এলো, এবার আমি ব্রঙ্কো ডাইলেটর চ্যালেঞ্জ করব। তাহলে ঠিক আছে এই এসছে, এবার তুমি 2 পাফ নেবে সালবুটামলে। After taking 2 puffs of salbutamol, you give the bronchodilator and see what changes. Now, if there is a reversibility of this ratio, ঠিক আছে, বা রিভার্সিবিলিটি FEV1 যদি আমার মোর দেন 12% এর বেশি হয়ে যায় আফটার টেকিং ব্রঙ্কোডাইলেটর, দ্যাট ইজ অলসো প্রুভস অ্যাজমা। ঠিক আছে, আমি একে এখনো ছাড়বো না। এরপরে আরেকটা জিনিস হচ্ছে উইচ ইজ লিটল লাইক কন্ট্রোভার্সিয়াল, সেটা হচ্ছে এক্সারসাইজ চ্যালেঞ্জ টেস্ট। এবার আমি তাকে বললাম আপনি হাঁটুন, একটু ছুটে আসুন, ঠিক আছে, তো উইল ট্রিগার ইট। অনেক জায়গাতে আবার ইনফ্যাক্ট অনেক বিভিন্ন রকমের ওডার্স অ্যান্ড ধোঁয়ারও ইউজ করে থাকে, সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ কন্ট্রোভার্সিয়াল। তো আমি এক্সারসাইজ চ্যালেঞ্জ টেস্ট করেও দেখবো যে আমার FEV1টা আরও কমে গেল কিনা। ঠিক আছে, তাহলে এইভাবে দেখবো। আচ্ছা, সো মেনলি FEV1 is to FVC ratio less than 0.8 and FEV1 আমার more than 12% with bronchodilator challenge বেড়ে গেল আমার, তাহলে আমি বলবো যে ওকে অ্যাজমা হয়ে গেছে, ফাইন। এবারে আসছি ফেনো, এটা এত ডিটেলসে লাগবে না। ফেনো ইজ বেসিক্যালি, আচ্ছা এবার দেখো এই যে প্রসেসটা ডিপ ইনহেলেশন ফলোড বাই ফোর্সড এক্সপিরেশন, এই যে কোঅর্ডিনেশনটা, এটা ইট টেক্স 6 years টু লার্ন। তো আমি 6 years-এর আগে তো বাচ্চাদের পারবো না নিতে, বাট that is why this pheno comes. It is normally seen, it's a non-invasive measure of allergic or eosinophilic airway. তো eosinophilic যদি আমার অ্যালার্জি থাকে, অ্যালার্জিক জিনিসটা ইয়ে ধরতে পারবে, সো ইটস কল ফেনো। আচ্ছা, তো সেখানে ইফ দ্য ভ্যালু ইজ মোর দ্যান 20 দেন ইট ইজ সাজেস্টিভ। ঠিক আছে, যেখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে পিক ফ্লো মিটার বলে, পিক ফ্লো মিটার। সেটা কি না, পিক এক্সপিরেটরি ফ্লো রেট মেজার করে সেটাতে। তো সেটাতে কি হয় না, আমি সকালে নেব একবার, ইভিনিংয়ে নেব, তো আই উইল টেক দিস থিং অ্যান্ড ইফ দ্য ডিফারেন্স ইজ মোর দ্যান 20% দেন ইট প্রুভস দ্যাট ইটস অ্যাজমা। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হয়ে গেল। এবার রেডিওলজি, নর্মালি উই ডোন্ট ডু রেডিওলজি লাইক চেস্ট এক্স-রে অ্যান্ড CT, নর্মালি উই ডোন্ট ডু, ইট ইজ নট রিকোয়ার্ড। অ্যাজমা ইজ জেনারেলি আ ক্লিনিক্যাল ডায়াগনোসিস, হ্যাঁ, তার সঙ্গে আমি PFT অবধি করতে পারি। নর্মালি উই ডোন্ট ডু চেস্ট এক্স-রে, বাট ওয়াই উই ডু, just to rule out some other causes, just to rule out some complications, other causes like that. হ্যাঁ, আচ্ছা CT thorax similar, তো কি পেতে পারি আমরা চেস্ট এক্স-রে যদি করি, so we get a hyper inflated lung fields and the flattening of diaphragm. Normally diaphragm এরকম থাকে, এরকম থাকে, এটা দেখো ফ্ল্যাট হয়ে গেছে, একদম ফ্ল্যাট। হ্যাঁ, বিকজ কি এয়ার ভর্তি আছে, তো তাও এটা নর্মাল টাইমে পাবি না, নর্মালি যখন আছে পাবি না। জেনারেলি ওয়েন দে কাম উইথ এক্সাজারবেশন ইউ ক্যান গেট দিস কাইন্ড অফ পিকচার। আচ্ছা, আদার্স কি আছে, আরও অ্যালার্জি টেস্ট আছে, কিছু পেরিফেরাল ব্লাডস উই ক্যান ডু, সেখানে আমি ইওসিনোফিল বেশি পাবো, সেরাম IgE লেভেল দেখতে পারি আমি, বাট উই হ্যাভ টু সি ফর স্পেসিফিক IgE লেভেল, নট দ্য জেনারেল ওয়ান, নট দ্য টোটাল ওয়ান। স্পুটাম অ্যানালিসিস উই ক্যান ডু, সেখানে ইওসিনোফিল পাবো আর এটা পাবো। আচ্ছা, when asthma is less likely, so isolated cough with no other respiratory symptoms, শুধু কাশি, not likely asthma. আচ্ছা, chronic production of sputum, তো এটা যদি আমার এক্সপ্রে নর্মালি এরকম হয় যে এটাতে প্রচুর স্পুটাম প্রোডাকশন হচ্ছে, দেন জেনারেলি ইটস নট asthma বিকজ ইটস আ ড্রাই কাফ হোয়াট উই সি। ঠিক আছে, আচ্ছা, then shortness of breath associated with dizziness, lightheadedness or peripheral tingling, তো normally it looks like a cardiological thing, right? এটা থেকে হতে পারে। Chest pain generally not seen, chest pain in asthma normally we have to do, in this case we have to do an X-ray because it may be associated with some pneumonia or something other complications, huh? আর exercise induced dyspnea with noisy inspiration, এটাও most likely not, upper airway কিছু pathway আছে। আচ্ছা, তো what are the DDs? What are the differentials? Now the differentials are upper respiratory tract condition, আবার সেই ভাইগুলো,
হ্যাঁ, অ্যালার্জিক রাইনাইটিস, সাইনোসাইটিস, অ্যাডেনয়েড হাইপারট্রফি, বাচ্চারা কি করে ফরেন বডি ইন্ট্রোডিউস করে দেয় নাকের মধ্যে, খুব ভালোবাসে এটা করতে ওরা, তো সেটা আসতে পারে। দেন সাম মিডল রেসপিরেটরি ট্র্যাক কন্ডিশনস লাইক ল্যারিঙ্গোট্রাকিওম্যালেশিয়া, অল দোজ থিংস, হ্যাঁ, ভোকাল কর্ড প্যারালিসিস, ভোকাল কর্ড ডিসফাংশন, ভিসিডি, এটাও আসে। দেন লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া, অল দোজ থিংস, হ্যাঁ, ব্রঙ্কোপালমোনারি ডিসপ্লেশিয়া, এসবগুলো থাকতে পারে। তো তোদের জন্য কয়েকটা জানতে হবে, হ্যাঁ, অ্যাটলিস্ট 6-7, তোদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে সেই 6-7, যেগুলো নেলসনের, এতগুলো ভাবতে হবে না। আচ্ছা, so what is the approach to a diagnosis of asthma? যে একটা বাচ্চা এলো with the symptoms of characteristic symptoms আসছে, wheeze, cough and all, so we'll take a detailed history and examination. Then if it is suggestive of asthma, if the child is more than 6 years, we'll perform this PFT. ঠিক আছে, আমরা পালমোনারি ফাংশন টেস্ট করে নিলাম। ইফ ইট ইজ পজিটিভ, দেন অ্যাজমা ইজ কনফার্মড অ্যান্ড উইল স্টার্ট ট্রিটমেন্ট অফ অ্যাজমা, অ্যান্ড দেন উই ফলো আপ। সো উই ফলো আপ রেগুলারলি, we have to continuously follow up and step up or step down of our treatment, huh? And if it is not positive, then what we do, but symptoms are very characteristic, now say they are not able to perform PFT, তখন আমরা কি করব, উইল গিভ আ ট্রায়াল অফ ইনহেলড কর্টিকোস্টেরয়েডস। আমরা একটু ট্রায়াল দেব যে এটা কি হতে পারে, কিছু কি করা যেতে পারে। সো উই গিভ আ ট্রায়াল অফ 4 weeks and then review response. So if it is a good response, then we take him as clinically diagnosed asthma, huh? If it is the poor response, then we review the history and physical examination, যে হতে পারে we are missing something, maybe it is not asthma, হ্যাঁ, যদি রেসপন্ডই করলো না। অ্যান্ড দেন আবার উপর থেকে দেখো, ইফ দ্য হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন ইজ নট সাজেস্টিভ অফ, লাইক ইট ইজ সাজেস্টিভ অফ সাম অল্টারনেটিভ ডায়াগনোসিস, দেন উইল ডু সাম স্পেসিফিক ইনভেস্টিগেশনস, রাইট। ধর আমরা ভাবছিলাম যে এরকম হচ্ছে, বাট আমি দেখছি হঠাৎ করে খুব স্পুটাম প্রোডাকশন হচ্ছে, দে অলসো হ্যাভ সাম জিআই সিমটমস, তার একটা একদম অয়েলি একটা স্টুল হচ্ছে। সো কি ভাববো আমরা, সিস্টিক ফাইব্রোসিস ভাববো। তো আমরা ভাবছি এখন একটা অল্টারনেটিভ ডায়াগনোসিস, ও মেবি ইট ইজ নট অ্যাজমা, ঠিক আছে। তো সেই স্পেসিফিক ইনভেস্টিগেশন, তখন আমি সিএফটি আর মিউটেশন করবো, এই করবো সেই করবো, সোয়েট ক্লোরাইড টেস্ট করবো, লাইক সিস্টিক ফাইব্রোসিস, হ্যাঁ। আচ্ছা, তো এবার অল্টারনেটিভ ডায়াগনোসিস আবার এস্টাবলিশ হলো, আমরা সেরকমই ট্রিট করবো। নাও ইফ উই আর নট ক্লিয়ার এনাফ, এই জায়গাটাতেও আমার ক্লিয়ার হলো না, উই ক্যান টেক ওপিনিয়ন ফ্রম দ্য পিডিয়াট্রিক রেসপিরেটরি পিপল, দ্যাট অলসো ইউ ক্যান ডু, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা একটা অ্যাপ্রোচ করলাম। আচ্ছা, এবার ম্যানেজমেন্ট, আর কি টাইম হবে, চলো দেখি যতটা আছে, শুনবি তো, হ্যাঁ, মাথা ঠিক আছে, চলো তাহলে ম্যানেজমেন্ট অফ অ্যাজমা। এবার আমরা সব পড়ে নিয়েছি। ম্যানেজমেন্টের একটা গোল থাকবে। হোয়াট ইজ দ্য গোল অফ ম্যানেজমেন্ট? সেটা হচ্ছে দ্য মেনটেনেন্স অফ নর্মাল লাং ফাংশন। মেনটেনেন্স অফ নর্মাল লাং ফাংশন আমাকে রাখতে হবে, মেনটেনেন্স অফ নর্মাল ফিজিক্যাল অ্যান্ড ডেইলি অ্যাক্টিভিটিস, ঠিক আছে। আচ্ছা, প্রিভেনশন অফ নাইট সিমটমস, এটা খুব ইম্পর্টেন্ট, যেন নাইট ওয়েকিং তার না থাকে, যে রাত্রে ঘুমাতে পারছে না, দিনের বেলা ঘুম আসছে, এটা যেন না হয়। আচ্ছা, প্রিভেনশন অফ এক্সাজারবেশনস অ্যান্ড দেন অ্যাভয়েডিং দ্য সাইড ইফেক্টস অফ মেডিকেশন। তাহলে এই এতগুলো আমার মাথাতে আছে, এই জিনিসটা বেস করে উইথ অল দিস গোলস অ্যান্ড টার্গেটস উই হ্যাভ টু ম্যানেজ অ্যাজমা। আচ্ছা, তো তার জন্য হোয়াট ইজ দ্য বেসিক প্রিন্সিপালস? আইডেন্টিফিকেশন অ্যান্ড এলিমিনেশন অফ এক্সাজারবেটিং ফ্যাক্টরস। একটা বাচ্চা আসছে, বারবার করে রেকারেন্ট হুইজ নিয়ে আসছে, আমরা তাকে নেবুলাইজ করছি, এই করছি সেই করছি, ওষুধ দিয়ে দিয়েছি, ইনহেলার দিয়ে দিয়েছি, ওখানেই কি শেষ? নো, ইউ হ্যাভ টু বি লাইক হোয়াট, ইউ হ্যাভ টু বি কিউরিয়াস, যে কেন হচ্ছে, এ কেন বারবার করে আসছে, একে আমি ট্রিটমেন্ট করছি তাতেও কেন আসছে। তো আমরা কি করবো? উইল বি কিউরিয়াস, বলো আর কি আছে, বলো আর বাড়িতে কি আছে। তুই দেখলি একটা বাচ্চা, আচ্ছা খেলে কোথায়, তুমি দেখলে যে বাচ্চাটা খেলছে একটা নোংরা কার্পেটের উপরে, সো ইউ হ্যাভ টু বি কিউরিয়াস, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটাতে আমাকে এক্সাজারবেটিং ফ্যাক্টরসটাকে আমি সবার আগে বলবো। আমরা বলবো যে মাস্ক ইউজ করো, মোটামুটি যতটা করা পসিবল, হ্যাঁ। খুব একটা যেখানে ধুলো হচ্ছে বাড়িতে ধুলো রাখবে না, ঝুল ঝাড়লে সেটা চেষ্টা করো ওয়েট ওয়াইপ করার,
ডাস্ট আমরা বের করবো না, হ্যাঁ, ডাস্টিং করবো না বাড়িতে। তো এইগুলো করে আমরা হোয়াট ইজ উই আর ডুইং identification and elimination of exacerbating factors. Then pharmacotherapy, obviously drugs will give. Then monitoring and modification of treatment, which is very important. আমি একটা ওষুধ দিয়ে ছেড়ে দেবো না, আবার তাকে ডাকতে হবে, তার আমাকে কি কি দেখতে হবে, তার ড্রাগ দেখতে হবে, তার ডোজ দেখতে হবে, তার ডেলিভারি অ্যান্ড ডিভাইস, এই চারটে জিনিস আমাকে কিন্তু দেখতে হবে প্রত্যেকবার। আচ্ছা, তার সঙ্গে এডুকেশন অফ পেরেন্টস, ভেরি ইম্পর্টেন্ট। তোরা যারা ওপিডিতে আসিস তুই দেখবি একটা অ্যাজমার পেশেন্টকে কতক্ষণ ধরে আমরা কাউন্সেলিং করি, তারপরে এই সমস্ত দেখাও, তুমি দেখাও, হ্যাঁ, উই ডু দ্যাট। আচ্ছা, তারপরে হোম ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট এক্সাজারবেশন। তাহলে ধর সে কোথাও বেড়াতে গেছে, সাপোজ দার্জিলিং বেড়াতে চলে গেছে, ওখানে গিয়ে ঠান্ডাতে একটা সাডেন একটা এক্সাজারবেশন হয়েছে, আশেপাশে কোথাও হসপিটাল রয়েছে, উই হ্যাভ টু টিচ দেম হোয়াট টু ডু ইন কেস দের ইজ অ্যান অ্যাকিউট এক্সাজারবেশন। আচ্ছা, then in the emergency, that for us we have to know what is the if a patient come to us in the emergency, how will you treat. Acha, then long term management, amake ekta long term plan dite hobe bachchake. Okay, so there are two types of medications, huh? What is that? One is reliever, tar mane relieving the symptoms, huh? And another is controller, so it will control the symptoms, like control not the symptoms but it will prevent the exacerbations. তার মানে আমার ডিজিজ প্রসেসটাকে, ইনফ্লামেশনটাকে টেক কেয়ার করে কন্ট্রোল করে রাখবে আমার অ্যাজমাকে। তো এইটা হচ্ছে আমার এই পার্টটা, হ্যাঁ, মোস্টলি ইনহেলড কর্টিকোস্টেরয়েডস অ্যান্ড লিউকোট্রিন অ্যান্টাগনিস্ট। আর এখানে কি আছে, এখানে আছে সালবুটামল, লিভোসালবুটামল, সো সাবা, লাবা, হ্যাঁ, সাবা ইজ শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট অ্যান্ড this one is laba is long acting beta agonist. তো কোথায় সাবা দেব, কোথায় লাবা দেব, that we are coming. Okay, so now there are different guidelines for asthma management, international guidelines, huh? One is GINA guidelines. তো এটা আমার জিনার ছবি আছে। Another is BTS, not the BTS one, তোরা যেটা ভাবছিস সেটা নয়, এটা ব্রিটিশ থোরাসিক সোসাইটি, ঠিক আছে? খুব বোরিং হয়ে গেল ব্যাপারটা, বাট ঠিক আছে। এবার দেখো তো 3 এজ গ্রুপকে আমরা টার্গেট করি। একটা হচ্ছে লেস দ্যান 5 ইয়ার্স, চিলড্রেন ইয়াঙ্গার দ্যান 5 ইয়ার্স, 6 to 11 ইয়ার্স, হ্যাঁ, অ্যান্ড মোর দ্যান 12 ইয়ার্স, এ অ্যাডোলেসেন্ট অ্যান্ড অ্যাডাল্টস চলে গেল। আমরা একটা দেখবো, তো উইল সি দিস। সো 6 to 11 ইয়ার্সে আমরা কি করছি, তো ডিপেন্ডিং অন হাউ দ্য সিমটমস আর, যে আমার ডে টাইম সিমটমস কীরকম আছে, আমার নাইট টাইম সিমটমস কেমন আছে, আমার কতবার নাইট ওয়েকিং আছে, আমার কতগুলো এক্সাজারবেশনের হিস্ট্রি আছে, উইথ অল দিস টেকিং ইন মাইন্ড, তোদের বইয়ে আছে এটা, সেইটা নিয়ে উইল স্টার্ট উইথ স্টেপ 1। স্টেপ 1 মানে একদম মাইল্ড, মানে যার খুব বেশি সমস্যা নেই, লেস দেন টু ডে টাইম সিমটমস ইন উইক, less than 2 night awakening in month, like that, হ্যাঁ। তো এরকম করে একটা সুন্দর মানে একদম সুন্দর একটা চার্ট আছে তোমাদের বই, তো এটা আমরা ফলো করব। উইল স্টার্ট উইথ স্টেপ 1। সো হোয়াট ইজ স্টেপ 1? ইটস লাইক যখনই আমি সাবা নিচ্ছি, যখনই আমি শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট নিলাম, উই হ্যাভ টু গিভ লো ডোজ আইসিএস, লো ডোজ। তাহলে স্টেরয়েড ছাড়া সাবা আমি দেব না, এটা হচ্ছে আমার স্টেপ 1। আচ্ছা, তো এটা আমি দিতে শুরু করলাম, বাট ইট ইজ নট কন্ট্রোলড, হ্যাঁ, নট কন্ট্রোলড। দেখছি ফ্রিকুয়েন্ট সিমটমস হচ্ছে, ফ্রিকুয়েন্ট ডে টাইম সিমটমস হচ্ছে, নাইট টাইম সিমটমস হচ্ছে, তো আমি কী করবো, দেন আই স্টার্ট ডেলি মেডিসিন। সো আই স্টার্ট উইথ ডেলি লো ডোজ কর্টিকোস্টেরয়েডস, হ্যাঁ, ইনহেলড কর্টিকোস্টেরয়েডস। তাহলে ডেলি আমি একটা লো ডোজ দিয়ে রেখেছি, অ্যান্ড তার সঙ্গে যদি প্রয়োজন পড়ে, যখন দরকার পড়বে, ইউ ক্যান গিভ সাবা along with ICS। এটা হলো আমার স্টেপ 2। Then step 3 is low dose ICS, or we can now step up. তাহলে এটা আমরা কি করছি, we are stepping up if symptoms are not controlled. তো আমরা তখন যাচ্ছি, এবার আমরা লাবা অ্যাড করে দিলাম, যে নাও আমাকে একটা we have to give a bronchodilator all the day, like it has to be covered the day. তো আমরা এতদূর আমাদের সাবা ছিল, নাও উই কাম টু আইসিএস উইথ লাবা, নর্মালি যেটা খুব লোকেরা ইউজ করে, হ্যাঁ, যেগুলো এই পার্টটা আমরা সব থেকে বেশি ইউজ করে থাকি। আর এটাকে কি বলে, মার্ট বলে, মেনটেনেন্স অ্যান্ড রিলিভার থেরাপি। এটাতেও হলো না, তখন আমরা কি করবো, এবার আমি স্টেরয়েডের ডোজ বাড়াচ্ছি, আর একটু মিডিয়াম ডোজ আইসিএস দিচ্ছি, সঙ্গে লাবা দিচ্ছি,
ঠিক আছে, তো উইল কিপ ইট মিডিয়াম ডোজ। আর এটা হচ্ছে তাতেও হলো না, সো উই আর গোয়িং টুয়ার্ডস স্টেপ 5 which is a higher dose of inhaled corticosteroids. Now আমরা যখন এই যে স্টেপ আপটা করছি, we also have to look for this, we have to keep assessing the patients, হ্যাঁ, যে কি হচ্ছে, কি প্রবলেম হচ্ছে, can they afford it? So remember, it is a meter dose inhaler, so there is meter, so you have to know how to read the meter. এগুলো সব SGD তে নেওয়া হবে, হ্যাঁ, তো ওইটা আমাকে দেখতে হবে যে ও আদৌ দিচ্ছে তো, না এসে বলে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ দিয়েছি, বা হয়তো দ্য টেকনিক ইজ নট রাইট। তো স্টেপ আপ করার আগে উই হ্যাভ টু চেক ফর দ্য ড্রাগ, ডোজ, ডিভাইস, ডেলিভারি, অল দোজ থিংস, হ্যাঁ, এগুলো আমাকে চেক করতে হবে। Now, if there good control, there is good control, then we can step down also. But if we have to go towards this part, we also have to rule out many other things, any potent genetic origin, alternate diagnosis, many things we have to take care, right? So similarly for other age group, এগুলো তোদের বাড়িতে কাজ থাকলো, গিয়ে পড়বি। আচ্ছা, similar, it's very similar. Now what is low dose is up to 400, huh? So 200 to 400 is low dose, 400 to 800 is medium dose, and more than 800 is high dose. Now according to control, I said that according to the motamoti jara step 1 to step 2, if they are settled, it is mild. If they are requiring 3 to like step 3 or step 4, it is generally taken as moderate. And if it is requiring high dose, then it is severe. Now risk factors for severe asthma. I think I already said this, but generally uncontrolled, frequent flares, high dose therapy, comorbidities are there, then different exposure to environmental irritants which cannot be prevented, occupational, jetei hobe, poor compliance, and genetic predisposition. তো এই পার্টটা আমাকে মাথায় রাখতে হবে if we reach step 5. যদি আমরা সিভিয়ার কি রিস্ক ফ্যাক্টরস আছে। ওকে, এবার অ্যাজমা কন্ট্রোল কিভাবে হবে? আমরা ওয়েল কন্ট্রোল, পার্শিয়ালি কন্ট্রোল এগুলো বলেছি। দেয়ার আর সিমটমস, যে ওই সেম আমি এগুলো বলেই দিয়েছি, ডে টাইম, নাইট ওয়েকিং, কতবার আমার শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট লাগছে, সেটাও একটা রিস্ক ফ্যাক্টরস, হ্যাঁ, সেটাও একটা কন্ট্রোল করার যে আমার যদি মোর দেন টুয়াইস এ উইক লাগছে, দ্যাট মিনস ইট ইজ নট ওয়েল কন্ট্রোলড, হ্যাঁ। আচ্ছা, এটা ছেড়ে দাও। আচ্ছা, এবার একটাই জিনিস খালি আমার বাকি থাকছে, আর মনে হচ্ছে না পাবো টাইম, দেখি চেষ্টা করি। সেটা হচ্ছে সিভিয়ার লাইক অ্যাকিউট অ্যাজমা। এতক্ষণ আমি যেটা বলছিলাম এগুলো সব হচ্ছে ওপিডি বেসিসে উই ক্যান ডু। আসছে, আমরা তাকে বোঝাচ্ছি, স্টেপ আপ করছি, স্টেপ ডাউন করছি। সো দিস ক্যান বি ডান ইন ওপিডিস, দ্যাট উই ডু, ইউ হ্যাভ সিন মি ডুইং। But there is a severe asthma, okay, or acute asthma, acute exacerbation. Acute exacerbation will generally come to emergency. তো সেখানে কি করব আমি, হ্যাঁ? সো ফার্স্ট আই উইল গ্রেড ইট অ্যাজ মাইল্ড, মডারেট, সিভিয়ার, ঠিক আছে? তো দেখো একটাই জিনিস বলছি, দেখো SpO2টা দেখো, হ্যাঁ? তো স্যাচুরেশনস মোর দ্যান 95 ইন মাইল্ড, 90 to 95 in moderate, and less than 90 in severe, হ্যাঁ? তো সিভিয়ার অ্যাকিউটের ম্যানেজমেন্টটা তোদের পড়তে হবে। এটাকে বলে কি বলে, এটাকে স্টেটাস অ্যাজমাটিকাস, এটা পড়তে হবে। আচ্ছা, সো দ্যার ইজ এ স্কোরিং। আচ্ছা দেখো তাহলে সিভিয়ারটা কি করবো? নর্মালি দিস ক্যান বি ম্যানেজড ইন ওপিডি বেসিস। অ্যাকিউটটা, এই অ্যাকিউট মাইল্ড অ্যাকিউট এক্সাজারবেশন ক্যান বি ট্রিটেড ইন ওপিডি, or it can be managed at home also, huh? Moderate, we have to come to hospital and we have to be there in day care if symptoms are relieved. তো আমি 4 থেকে 6 ঘন্টা দেখবো, will observe and then leave. আচ্ছা, আর তারপরে কি হচ্ছে, সিভিয়ার ইট হ্যাজ টু বি ম্যানেজড ইন wards. We can manage it in emergency in the wards also. We can, if it is a life threatening kind of asthma, we have to put them in PICU. ঠিক আছে? তাহলে সেটিংটা জানা খুব দরকার, যে কোথায় আমি ম্যানেজ করব পেশেন্টটাকে, হ্যাঁ? আচ্ছা, দের ইজ ওয়ান বেকারস অ্যাজমা সিভিয়ারিটি স্কোর ইজ দেয়ার, এটা পড়ে নিবি তোরা পরে। জাস্ট রিমেম্বার দ্য নেম। ইফ এক্সামিনার আস যে ডু ইউ নো এনি স্কোর দ্যাট ক্যান, সো ইউ জাস্ট সে ইয়েস দের ইজ আ বেকার স্কোর। আচ্ছা, তো এটা হলো আমার লাইফ থ্রেটনিং অ্যাজমার কি কি আমরা ফিচার্স পাবো। সো সাইনোসিস, পুয়ার রেসপিরেটরি এফার্ট, all the like respiratory muscles will be fatigued, so they cannot breathe, and there is silent chest,
আমি সাউন্ড কিছুই পাবো না, অসকালটেট করবো, দের ইজ নো, ইনফ্যাক্ট দের ইজ নো ভেসিকুলার ব্রেথ সাউন্ড অডিবল বিকজ ইটস নট কমপ্লিটলি সাইলেন্ট. ওকে, if you get the chance you can listen to this, but it's very pathetic for the patient. Okay, then PFR যদি তার কাছে পিক ফ্লো মিটার থাকে তো it will be more than 30, যেটা নর্মালি আমি কত বলেছিলাম, পিক ফ্লো মিটারের চেঞ্জেস মর্নিং ইভিনিংয়ে 20%, it will be more than 30% predicted, less than 30%. আচ্ছা, আর SpO2 will be less than 90%. তো আমরা কি করবো, will do ABC, oxygen to maintain 92%, at least more than 92%. Then this is where the nebulization comes. নেবুলাইজেশন এত ফ্রিকুয়েন্টলি লোকজন ইউজ করে, নেবুলাইজেশন এখন সবার বাড়িতে আছে, but the use of nebulization in our textbooks or the indication is severe acute asthma. তার আগে আমি নেবই না. Why? There are many aspects. একটা তো ইনফেকশন ইন্ট্রোডিউস করছি বিকজ উই ডোন্ট ক্লিন ইট ওয়েল, এটা সব থেকে বড় কারণ. Or the moment you are giving nebulization, you see the patient is having severe acute. That means we also need oxygen. রুম এয়ারে আমরা নেবুলাইজ করছি বাচ্চাকে, which is not right. তো অক্সিজেন দিয়ে করবো. আচ্ছা, তো আমি নেবুলাইজ নিতে পারি, ইফ টলারেবল দেন MDI দিয়েও নিতে পারি, প্রেশার মিটার ডোজ ইনহেলার দিয়েও আমরা নিতে পারি, ইকুয়ালি ইফেক্টিভ. দেন নেবুলাইজ ইপ্রাট্রোপিয়াম, সেম থিং, এগুলো একটু পড়ে নিবি তোরা, ঠিক আছে. ডোজেস আর হিয়ার, বাট আই এম নট গোয়িং ইন টু দ্য ডিটেলস অফ ইট. নাও if it is associated with some allergy and angioedema, we can give injection adrenaline, or else we can give steroids like hydrocortisone 10 mg per kg stat আমি দিয়ে দিলাম. হ্যাঁ, আচ্ছা, তো এইটা পুরোটা আমার এমার্জেন্সি ম্যানেজমেন্ট হচ্ছে. Now if it is required it can go up to টার্বুটালিন IV infusion. হ্যাঁ, তো দেখো এলো, আমরা চেস্ট এক্সরে, বিজি, এখানে চেস্ট এক্সরে আমরা করতে পারি, ডেফিনেটলি উই হ্যাভ টু ডু. ABG করবো, একটা আর্টেরিয়াল ব্লাড গ্যাস দেখবো. আচ্ছা, সিভিয়ারিটিটা অ্যাসেস করলাম বেকার স্কোর দিয়ে. দেন যদি সিভিয়ার হয় উই হ্যাভ টু শিফট দেম টু PICU, দেন সাপোর্টিভ কেয়ার, দেন ম্যানেজমেন্ট, অল দিস থিংস, মেডিকেশন, we have to go towards ventilation if it is not improved with any other means. হ্যাঁ, কিছুভাবেই কন্ট্রোল করতে পারছি না. হ্যাঁ, সো মেডিকেশন মোস্টলি বিটা অ্যাগনিস্ট. এটাকে কি বলে, বিটা অ্যাগনিস্টটাকে কি বলে? হ্যাঁ, ব্রঙ্কোডাইলেটর, মানে রিলিভার মেডিকেশন. সো দিস ইজ রিলিভার্স. আর স্টেরয়েডসকে কি বলে? কন্ট্রোলার, রাইট. তাহলে আমি বিটা অ্যাগনিস্ট দিচ্ছি, অ্যান্টিকোলিনার্জিকটাও হচ্ছে মোস্টলি উইদিন রিলিভার অনলি. হ্যাঁ, কি কারণ আমি অ্যাকিউট স্টেজে দিচ্ছি. অ্যান্ড দেন কর্টিকোস্টেরয়েডস, দোজ ইউ উইল স্টাডি. And other medications are like magnesium sulfate, theophylline, ketamine, all these are used. আচ্ছা, vicuronium, all this used. আচ্ছা, এবার হোম ম্যানেজমেন্টে কি করব? সো ইফ সাপোজ দিস কিড হ্যাজ গন টু দার্জিলিং, ওখানে গিয়ে হয়েছে, তো বাবা মাকে কি বলবো যে রিপিটেড, লাইক এভরি, তুমি দিতে পারো লাইক অ্যাটলিস্ট আপ টু 10 puffs অফ MDI ইউ ক্যান গিভ, লিভোসালবুটামল আর ইনহেল স্টেরয়েডস দিয়ে ইউ ক্যান গিভ আপ টু 10 puffs. কখন দেবো আমি? এভরি 20 মিনিটসে দিতে পারি, or in fact we can repeat it in 30 to 60 seconds we can give. হ্যাঁ, আচ্ছা, তো এটা আমাকে শেখাতে হবে. সিঙ্গেল ডোজ ওরাল প্রেডনিসোলোনও আমরা দিয়ে দিতে পারি ইফ, যদি আমার কাছে আর কিচ্ছু নেই. হ্যাঁ, তো হোম ম্যানেজমেন্ট, অ্যান্ড অবভিয়াসলি উইল টেল দেম টু ব্রিং দ্য পেশেন্ট টু হসপিটাল. আচ্ছা, নাও এভরি অ্যাজমা পেশেন্ট হ্যাজ টু হ্যাভ অ্যান অ্যাজমা অ্যাকশন প্ল্যান. ঠিক আছে, অ্যাজমা অ্যাকশন প্ল্যানটা কি না, তাতে আমার সব ডিটেলস থাকবে যে আমার কতগুলো এক্সাজারবেশন হয়েছে, কি হয়েছে না হয়েছে, ডক্টরের সঙ্গে কি কথা হলো, হোয়াট আর দ্য থিংস দ্যাট আর মাই প্ল্যান ইজ, আমি কি প্ল্যানে এখন আছি, আমি এক্সাজারবেশন হলে কি করব. দিজ আর বেসিক্যালি ডান ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ, উই অলসো ডু টু সাম এক্সটেন্ট. তো এটা আমার একটা অ্যাজমা অ্যাকশন প্ল্যান থাকবে, অ্যান্ড উই হ্যাভ টু এডুকেট দেম অন দ্য ট্রিগার্স, অন হাউ টু প্রিভেন্ট এক্সাজারবেশনস অ্যান্ড এভরিথিং. হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা করবো. এই যে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, যে মনিটর অ্যাজমা কন্ট্রোল, যে দেখবো বাবা মার কীরকম, তাতে হাউ দে আর, ওয়েদার দে ক্যান ডু ইট দেমসেলভস, ওটা দিতে পারছে কিনা, টেকনিক বুঝতে পারছে না, বিকজ MDI দেওয়াটা একটু শুরুর দিকটাতে, দে নিড এ লট অফ অ্যাসিস্ট্যান্স. তো প্রত্যেকবারই আমি বলবো সব ডিভাইস নিয়ে আসো. হ্যাঁ, আমি আবার চেক করবো, right, and seek medical help. So we also have to teach them about the danger signs. Chalo, there are some newer therapies like mostly the allergen immunotherapy and all.
Vitamin D has an important role, so we have to optimize the vitamin D level. Now some biologics they love in NEET PG, they love biologics. তো এটা আমরা দেখবো যে most commonly we can use this omalizumab. Okay, some non-pharmacological measures, cessation of smoking in the family, then some lifestyle modifications, maintain a healthy weight, all those things. Okay, and this I have said. Okay, thank you. হয়ে গেছে. Any question we will take in next class.